প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তার প্রথমেই রয়েছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, তা এইটা জিনিসটা ব্যাপারটা কি? ব্যাপারটা খুব সিম্পল, যে কোন একটা তল, ধরে নিয়ে জায়গায় কোন একটা তল, তা সেই তলের মধ্য দিয়ে লম্বভাবে মোট কতগুলো বলরেখা যাচ্ছে সেই সংখ্যাটাকেই আমরা বলে থাকবো ইলেকট্রিক ফ্লাক্স। প্রত্যেকটি তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা জানি আমরা, যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা যায় সেটাকেই তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য বলেছি। তাই ইলেকট্রিক ফ্লাক্স একক ক্ষেত্রফল নয়, যে কোনো তলের মধ্য দিয়ে মোট যতগুলো পরিমাণ বলরেখা অতিক্রম করবে লম্বভাবে সেটাই হবে তড়িৎ ফ্লাক্স। তার সংজ্ঞাটা এরকম আর কি, তড়িৎ ফ্লাক্স তার সংজ্ঞাটা এরকম: কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকেই তড়িৎ ফ্লাক্স বলে। ঠিক আছে, এখন এটা একটা পরিমাপযোগ্য রাশি এবং এটা স্কেলার রাশি, একটা স্কেলার রাশি, এটা স্কেলার প্রোডাক্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার এটা নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক, যে ধরা যাক একটা ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্র আছে। তড়িৎ ক্ষেত্রে একটা এস বদ্ধ তল আছে, সেই বদ্ধ তলের উপর একটি ক্ষুদ্র ক্ষেত্র ডিএস ভেক্টর সাইন নেওয়া হলো একটা বদ্ধ তল, এরকম একটা ধরনের জায়গাটা, এরকম একটা বদ্ধ তল, এরকম বদ্ধ তলের কোনো একটা অংশ, বদ্ধ তলের একটা ক্ষুদ্র অংশ ডিএস, এটা ডিএস নেওয়া হলো এবং এই ডিএস তলটা একটা ভেক্টর হিসাবে দেখানো হয়েছে। এবার এই প্রসঙ্গে তোমাদের একটু বলে নিই যে ক্ষেত্রফল কিন্তু পদার্থবিজ্ঞানের একটা পার্ট, যেখানে আমরা ক্ষেত্রফলকে ভেক্টর হিসাবে ট্রিট করব। অর্থাৎ ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি এবং সেই ক্ষেত্রফল যে ভেক্টর রাশি তার মানটা হবে কিন্তু ওই ক্ষেত্রফলটার মান। অর্থাৎ এখানে ডিএস যে ভেক্টরটা দেখানো হয়েছে এটার মান হবে এই যে ডিএস ক্ষেত্রটা, তার ক্ষেত্রফল, এবং অভিমুখটা হবে এই তল থেকে তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। তাহলে এখানে আমাদের যে ডিএস তলটা নেওয়া হয়েছে তার ভেক্টর যেটা সাইন, তা সেটাকে আমরা এখানে দেখাতে পারি যে এই তলটার সঙ্গে লম্ব হবে বাইরের দিকে, ডিএস এর ডিরেকশন। ঠিক আছে, এটা একটা ভেক্টর। এখন এটাকে ই প্রাবল্যের একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে। তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্রটা রয়েছে সেই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি আমরা এই ডিএস অ্যাঙ্গেলটাকে ধরে নিই, যে ধরে নিলাম যে ই বা প্রাবল্যের অভিমুখ এই দিকে এবং ডিএস তো বলেইছি আগে এইদিকে, এবং প্রাবল্যের অভিমুখের সঙ্গে ডিএস যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এই ডিএস যে ক্ষেত্রটা তার মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হবে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, যেটাকে আমরা ডি ফাই ধরছি, ইজ ইকুয়াল টু হবে
ই ডট ডিএস, এবং এটাকে ডট প্রোডাক্টটা ভেঙে নিলে হয়ে যাবে ই ডিএস কস থিটা। বোঝা গেল? তাহলে ডিএস এই ছোট্ট একটা অংশের জন্য ফ্লাক্স বের করলাম আমরা, সেটা হচ্ছে ই ডিএস কস থিটা। এখন টোটাল ওভারঅল সারফেস, এই যে পুরো সারফেসটাকে যদি আমরা এস ধরে থাকি, তাহলে ওভারঅল সারফেসের জন্য বা সমগ্র এস তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাস্ক, যেটাকে আমরা ফাই বলছি, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই, ইন্টিগ্রেশন অফ ডি ফাই সমান সারফেস ইন্টিগ্রাল করতে হবে ই ডট ডিএস সমান সারফেস ইন্টিগ্রাল অফ ই ডিএস কস থিটা। এটাকে একটু লিখে নিলে হবে ই কস থিটা ডিএস। তাহলে এটাই হবে টোটাল এই যে বদ্ধতল এস রয়েছে তার মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স, সেটা কি সারফেস ইন্টিগ্রাল অফ ই কস থিটা ডিএস। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার এখানে আমার একটু বিশেষ ক্ষেত্র আছে, বিশেষ ক্ষেত্র আলোচনা করে নেওয়া যাক। বিশেষ ক্ষেত্র কিছুই নয়, যে থিটা যদি আমরা 0 ডিগ্রি হয়, এই যে থিটাটা যেটা ধরা হয়েছে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা ডিএস এর সঙ্গে ই এর যে অ্যাঙ্গেলটা, এটা যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ ই এর ডিরেকশন ক্ষেত্র যে রয়েছে তার সঙ্গে ক্ষেত্র ভেক্টর বা ক্ষেত্রফলের যে অভিমুখ সেই বরাবরই যদি হয়ে থাকে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। এবং তখন কস থিটার ভ্যালু, এই যে সমীকরণ এখানে কস থিটা ইজ ইকুয়াল টু মানে কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু সেটা হবে 1, এবং অতএব তখন ফাই হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এস ই ইন্টু কস থিটার জায়গায় 1 বসবে ইন্টু ডিএস, এবং সেটা হয়ে যাবে ই ইন্টিগ্রেশন অফ এস ডিএস, এবং ডিএস এর ইন্টিগ্রেশন করলে এস বেরিয়ে আসে, এবং সেটার রেজাল্ট হবে ইএস, এবং এইটাই হয় সর্বাধিক ফ্লাস্ক, সর্বাধিক ফ্লাস্ক। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? এখানে যেমন দেখলে বিশেষ ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, ঠিক একইভাবে থিটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে তখন কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, এবং তখন ফাই হিসেবে হয়ে যাবে ই কস 90 ডিগ্রি ইন্টু ডিএস সমান এস ই ইন্টু 0 ডিএস সমান 0 হয়ে যাবে, এবং এটাই হবে সর্বনিম্ন মান, ফ্লাক্সের সর্বনিম্ন মান হয়ে যাবে। অর্থাৎ এরিয়া ভেক্টরের সঙ্গে যখন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা 90 ডিগ্রিতে থাকবে, তখন কিন্তু ফ্লাক্স হয়ে যাবে 0। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব আমরা এই যে ফ্লাক্স তার একক, ফ্লাক্সের সিজিএস একক। এখন সেটা এখান থেকে একটু সহজে বুঝে নেওয়া যাবে যে ফ্লাক্স ইজ ইকুয়াল টু ই ডট ডিএস, অর্থাৎ আমার ক্ষেত্র প্রাবল্য, এই তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য ইন্টু ডিএস অর্থাৎ ক্ষেত্রফল, তাহলে সেই দুটোর গুণফল দিয়ে আমরা ফ্লাক্সের এককটাও পেয়ে যাব। আর ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্যের বল ডিভাইডেড বাই আধান, তাহলে ডাইন পার ইএসইউ বসে গেল ই, এবং ডিএস এর হচ্ছে স্কয়ার সেন্টিমিটার, এবং এইটাকেই সাজিয়ে লিখলে যেটা হয় সেটা হলো ডাইন সেমি স্কয়ার ইএসইউ টু দি পাওয়ার -1, এবং এটা এসআই পদ্ধতিতে হয়ে যাবে নিউটন মিটার স্কয়ার পার কুলম, হয়েছে। এবং এটাকে কখনো কখনো লেখা হয় ভোল্ট ইন্টু মিটার হিসেবে, এবং এখান থেকে আমরা মাত্রাটাকেও বের করে নিতে পারবো। মাত্রা দেখতেই পাচ্ছ যে এখানে ই এর মাত্রা ইন্টু ক্ষেত্রফলের মাত্রা বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তাই ই এর মাত্রা আমরা আগে বের করেছি, সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 ইন্টু ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, এবং সেটাকে সাজিয়ে নিলে হয়ে যাবে এম এল কিউ টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1।
এটা পেয়ে গেলাম আমরা মাত্রা। এবার এখানে একটা জিনিস একটু জেনে রাখতে হবে, এই যে ফ্লাক্স বলছি, এই ফ্লাক্সকে যখন আমরা দেখব যে ফ্লাক্সটা হিসেব করব, যদি ই এর অভিমুখ ই অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্যে ই এর অভিমুখ তল থেকে এই যে তল থেকে যদি বাইরের দিকে হয়, তল থেকে বাইরের দিকে হলে পজিটিভ ফ্লাক্স, তখন সেটাকে আমরা পজিটিভ ফ্লাক্স বলবো। আর ই এর অভিমুখ তলে অন্তর্মুখী হলে নেগেটিভ ফ্লাক্স বলা হবে। এইখানে চিত্র অনুযায়ী বুঝতে পারা যাবে। এই যে এই তলে দেখতে পাচ্ছ ইয়ের ডিরেকশনটা বাইরের দিকে, তল থেকে বাইরের দিকে, সেই জন্য এটা পজিটিভ। এখানে যে ফ্লাক্সটা হবে সেটা পজিটিভ। যদি এই তলে হতো ইয়ের ডিরেকশনটা, এক্ষেত্রে এই ইয়ের ডিরেকশনটা তখন ভেতরে ঢুকছে অন্তর্মুখী, তখন এই তলে কিন্তু ফ্লাক্সটা হয়ে যেত নেগেটিভ। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এখন আমরা দেখে নেব যে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল বলতে কি বোঝায়। কনসেপ্টটা গঠন করতে হবে। কনসেপ্টটা এরকম যে কোনো একটা বিন্দু, তার সামনে মনে করো একটা তল রয়েছে, তাহলে এই বিন্দুতে এই তল কর্তৃক যে কোণ উৎপন্ন হবে, এই তলটার বাউন্ডারিগুলো এই বিন্দুতে যে যদি একত্রিত হয়, তাহলে যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি হবে সেইটাকেই কিন্তু আমরা বলে থাকবো ওই বিন্দুর একটা ঘনকোণ। এরকম ব্যাপারটা ছবি টাঁকলে এরকম দাঁড়াবে। দেখো এই যে মনে করো একটা ও বিন্দু রয়েছে, তাহলে এই ও বিন্দুর সামনে একটা ধরে নেওয়া যাক এস তল রয়েছে, তাহলে এস তল কর্তৃক প্রত্যেকটা পয়েন্ট আমি সামনেরগুলো দেখালাম এবং একটা পিছনের দিকে রয়েছে, এরকম পিছনের দিকে রয়েছে। তা এইভাবে প্রত্যেকটা বিন্দু যদি ও বিন্দুতে যে যুক্ত হয়, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এই অ্যাঙ্গেলটাকেই আমরা ঘনকোণ বলবো এবং সেটাকে আমরা ওমেগা চিহ্ন দিয়ে প্রকাশ করব। ব্যাপারটা বুঝতে পেরেছো? এবং এটাকে একটু ভাষায় লিখলে কি হবে, যে একটি বিন্দুর সামনে কোনো তল থাকলে তলটি ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, হ্যাঁ, তাকেই ঘনকোণ বলা হবে। এটা কিন্তু 3 ডাইমেনশনাল কনসেপ্ট। আর 2 ডাইমেনশনালি আমরা যেমন কোণ জানি যে দুটো সরল রেখা একটার সঙ্গে আর একটা যুক্ত হলে যে কোণ অ্যাঙ্গেল হয়, সেটা কিন্তু না, এটা 3 ডাইমেনশনালি ব্যাপার। এখানে কিন্তু এই সারফেসটা দ্বারা গঠিত হবে, তাহলে এটাকে আমরা বললাম যে ঘনকোণ, এবং সেটাকে আমরা ওমেগা দিয়ে চিহ্নিতকরণ করব। ঘনকোণটা এখানে দেখানো হয়েছে কিভাবে ঘনকোণটা তৈরি হচ্ছে। এখন এখানে আমাদেরকে একক ঘনকোণ ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। ইউনিট সলিড অ্যাঙ্গেল, একক ঘনকোণ আর কিছুই নয়, যে একটা গোলক কল্পনা করা হচ্ছে, ধরে নেওয়া যাক যার ব্যাসার্ধ আর, তা সেই গোলকের পৃষ্ঠতলের যদি ক্ষেত্রফল কল্পনা করা যায় যে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট গোলকের একটা তল, গোলকের কেন্দ্রে যে ঘনকোণটা সৃষ্টি করবে সেই ঘনকোণটাকেই বলা হবে একক ঘনকোণ। বোঝা গেল? তাহলে আর ব্যাসার্ধের গোলকের আর স্কোয়ার পৃষ্ঠতলের জন্য কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো ইউনিট সলিড অ্যাঙ্গেল বা একক ঘনকোণ। তাহলে এটা কি, যে এরকম একটা গোলক, এখানে একটা গোলক ধরে নেওয়া যাক, যদি আমি হাতে আঁকছি, এগুলো হাতে হয় না, তাহলে এই গোলকের যেটার কেন্দ্র এটা, এটার ব্যাসার্ধ ধরে নেওয়া যাক আর, তাহলে এই ব্যাসার্ধ এখানে আর স্কোয়ার ক্ষেত্রফল, তাহলে এর কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাকেই বলা হবে একক ঘনকোণ।
এবং এখানে লিখলে হবে যে আর ব্যাসার্ধের গোলক তার পৃষ্ঠে আর স্কোয়ার ক্ষেত্রের জন্য কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তাকেই বলা হবে একক ঘনকোণ। এবং এই যে একক ঘনকোণ তৈরি হলো সেটা কিন্তু একটা একক আছে, এবং সেই এককটা হলো স্টেরেডিয়ান বা ঘনকোণের একক। আমরা সিম্পলি লিখতে পারি যে কথাটা উল্টায়, ঘনকোণের একক বলা হয় স্টেরেডিয়ান, এবং সংক্ষেপে SR লেখা হয়। ঘনকোণের একক পেয়ে গেলাম। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আর ব্যাসার্ধের গোলক তার পৃষ্ঠে S ক্ষেত্রের জন্য কেন্দ্রে উৎপন্ন ঘনকোণ। এরকম একটা চিত্র অঙ্কন করছি আবার, যার ব্যাসার্ধ আর ব্যাসার্ধের একটা গোলক যার পৃষ্ঠের একটা S ক্ষেত্রের জন্য কেন্দ্রে উৎপন্ন ঘনকোণ সেটা কত? সেটা হবে ঘনকোণ ওমেগা = S/r²। ঠিক আছে, অর্থাৎ কি পেলাম? তলের ক্ষেত্রফল, মানে যে তলটা দ্বারা কেন্দ্রে ঘনকোণটা উৎপন্ন হচ্ছে, S তল দ্বারা কেন্দ্রে ঘনকোণ উৎপন্ন হয়েছে আর ব্যাসার্ধের গোলকের, সেই জন্য সেই তল অর্থাৎ S তলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ব্যাসার্ধের স্কোয়ার, এইটা দ্বারাই আমরা আর ব্যাসার্ধের গোলক তার S তলের জন্য কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করবে সেটাকে বুঝিয়ে থাকি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ঘনকোণের মাত্রা পেয়ে যাব। ঘনকোণের মাত্রা এখান থেকে পেয়ে যাব। দেখতেই পাচ্ছ, ক্ষেত্রফলের মাত্রা ডিভাইডেড বাই দৈর্ঘ্যের স্কোয়ার, ব্যাসার্ধের স্কোয়ার, বা ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য দ্বারা বোঝানো হয়, তাহলে দৈর্ঘ্যের মাত্রা স্কোয়ার দ্বারাই বুঝিয়ে যাবে। তাহলে আমরা জানি যে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L², এবং এইটা হচ্ছে L দৈর্ঘ্য তার স্কোয়ার, এবং সেটা দাঁড়িয়ে গেল 1। সেই জন্য ঘনকোণের মাত্রা নেই, অর্থাৎ ঘনকোণ মাত্রাহীন রাশি, কিন্তু একক আছে, কিন্তু একক আগেই বলা হচ্ছে স্টেরেডিয়ান। এটা একটু আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ পরবর্তী আলোচনার জন্য এগুলো আমাদের লাগবে। এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, আমরা এখানে দেখলাম যে আর ব্যাসার্ধের একটা গোলক তার S ক্ষেত্রের জন্য, S তলের জন্য কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করবে সেটা এইভাবে হিসেব করব। এখন যদি আমরা পুরো গোলকটার সমগ্র তল তার কেন্দ্রে কত মোট ঘনকোণ উৎপন্ন করবে সেটা আমরা একটু এই নিয়ম অনুযায়ী বা এই ফর্মুলা অনুযায়ী হিসেব করে নেব, যে সমগ্র গোলকটি তার সমগ্র তল দ্বারা কেন্দ্রে উৎপন্ন মোট ঘনকোণ = তাহলে কি হবে? সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কার? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই গোলকের ব্যাসার্ধের স্কোয়ার, মানে R²। এবার আর ব্যাসার্ধের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? আমরা জানি এটা ফর্মুলা থেকে, সেটা হচ্ছে 4πr², সমগ্র তলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই R², এবং R² কেটে গেলে হয়ে যায় 4π।
এটা খুব একটা ইম্পর্টেন্ট সম্পর্ক, এটা একটু জেনে রাখতে হয় যে একটা গোলক তার কেন্দ্রে তার সমগ্র তলের জন্য মোট 4 পাই সলিড অ্যাঙ্গেল উৎপন্ন করবে। এবং এটাও জেনে রাখো যে এইটা যদি গোলক না হয়ে অন্য যে কোনো আকারের বদ্ধতল হয়ে থাকে, গোলকের বদলে অন্য যে কোনো আকারে যদি বদ্ধতল হয়, তাহলে তার ক্ষেত্রেও ভেতরের যে কোনো বিন্দুতে কিন্তু মোট সলিড অ্যাঙ্গেল বা মোট ঘনকোণ উৎপন্ন হবে 4 পাই। তা যে কোনো শেপের ক্ষেত্রেই এটাও কিন্তু প্রযোজ্য। গোলক ছাড়া অন্য যে কোনো বদ্ধতল তার কেন্দ্র নয়, তার ভিতরে, কেন্দ্র বললে ভুল হবে, ভিতরের যে কোনো বিন্দুতে, যার ভিতরের যে কোনো বিন্দুতে 4 পাই ঘনকোণ উৎপন্ন করবে। এটাও জেনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। এখন আমরা দেখে নেবো, দেখো এখানে একটা চিত্র অঙ্কন করা হয়েছে। চিত্রটা আমি একটু ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কি, সেটা হচ্ছে যে ও বিন্দু থেকে আর ডিস্টেন্স দূরে একটা ক্ষেত্র, স্মল ক্ষেত্র ডিএস নেওয়া হয়েছে, যে ডিএস এই আর এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে অবস্থান করছে। এখন এই ডিএস এর একটা উপাংশ যেটা আর এর অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে, সেটা হচ্ছে ডিএস কস থিটা। এই যে ডিএস কস থিটা, তাহলে এই ডিএস কস থিটা এখন ও বিন্দুতে যে ঘনকোণ উৎপন্ন হবে তার জন্য আমরা ডিএস কস থিটাকে ব্যবহার করব। তাহলে সেটা কি হবে, ঘনকোণ যেটা উৎপন্ন হবে, যে ও বিন্দুতে যে ঘনকোণটা উৎপন্ন হবে সেটা হলো, যদি স্মল ঘনকোণ ডি ওমেগা ধরি, তাহলে ডি ওমেগা ইজ ইকুয়াল টু হবে ক্ষেত্রফল ডিভাইডেড বাই স্কোয়ার, দূরত্বের স্কোয়ার হবে। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে ডিএস কস থিটা, কারণ এই ক্ষেত্রফলটা এখন আর এর সঙ্গে লম্বভাবে অবস্থান করছে। এই ডিএসটা কিন্তু লম্বভাবে নেই, অ্যাঙ্গেল করে রয়েছে বলে ওটা নেওয়া যাবে না। ওর একটা উপাংশ যেটা আর এর সঙ্গে লম্বভাবে অবস্থান করছে, ডিএস কস থিটা, সেটা নিতে হবে কিন্তু। তাহলে ডিএস কস থিটা ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এই স্মল ডিএস ক্ষেত্রের জন্য ও বিন্দুতে উৎপন্ন ঘনকোণ ডি ওমেগা। তাহলে এটা আমরা এখান থেকে এইভাবে বের করে নিতে পারি। এবার এইটাকে যদি ও বিন্দুটাকে ঘিরে আমরা একটা যদি গোলক কল্পনা করে নিই, বা একটা যদি বদ্ধ তল কল্পনা করে নিই, তাহলে ও বিন্দুতে মোট যে ঘনকোণ উৎপন্ন হবে সেটা কি হবে, তাহলে মোট ঘনকোণ ও বিন্দুকে ঘিরে বদ্ধ তল কল্পনা করলে ও বিন্দুতে উৎপন্ন মোট ঘনকোণ হবে। তা এইটারই ক্লোজ ইন্টিগ্রেশন করতে হবে। ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা ইজ ইকাল টু ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এবং আমরা জানি যে যে কোনো বদ্ধতলের ভেতরের কোনো বিন্দুতে মোট ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেলের মান হয় 4 পাই। তাহলে এটাই দাঁড়িয়ে যাবে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস কস থিটা বাই আর স্কোয়ার ইজ ইকাল টু 4 পাই। এই সম্পর্কগুলো আমাদের পরে কাজে লাগবে, সেই জন্য এটা